ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এস এম স্যার, আর তোমরা দেখছো এস এমস ফ্রেন্ডলি ইংলিশ গাইড। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অমরনাথ পাঠ্যটি খুঁটিয়ে বিস্তারিত পড়ব। বেশি দেরি না করে চলো শুরু করি আজকের পাঠ। Welcome to SM's Friendly English Guide. Learn first. এখানে বলে রাখি দ্য স্বামী অ্যান্ড হিজ মাদার ওরশিপ এবং আজকের এই পাঠ্য অমরনাথ, এই দুটোরই লেখিকা হলেন সিস্টার নিবেদিতা এবং দুটো পাঠ্যই নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। বলছে আচ্ছাবলে মুঘল গার্ডেন্সে খোলা বাতাসের নিচে খাবার গ্রহণের সময়। আচ্ছাবল কি? আচ্ছাবল হলো জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি খুব গুরুত্বপূর্ণ ভ্রমণ কেন্দ্র। আর মুঘল গার্ডেন্স কি? মুঘল গার্ডেন্স হচ্ছে মুঘলদের তৈরি বাগান। মুঘলরা তারা তাদের বিনোদনের জন্য বিভিন্ন গার্ডেন্স তৈরি করেছিলেন, তাদের মধ্যে এটা একটি গার্ডেন, এর নামই হচ্ছে মুঘল গার্ডেন্স। তা কী হলো, আচ্ছাবলে মুঘল গার্ডেন্সে বা মুঘল বাগে খোলা আকাশের নিচে আহার করার সময় দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট, স্বামী হঠাৎ করে ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথ যাত্রা করবেন উইথ দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের সাথে। তাহলে কী হলো, আচ্ছাবলের মুঘল গার্ডেন্সে বা মুঘল বাগে খোলা আকাশের নিচে আহার গ্রহণ করার সময় স্বামীজি হঠাৎ করে ঘোষণা করলেন তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রায় যাবেন। এবং টেক হিজ ডটার উইথ হিম, তার সাথে তার কন্যাকে নিয়ে যাবেন। এখানে কন্যা হলেন সিস্টার নিবেদিতা। যেহেতু সিস্টার নিবেদিতা হলেন স্বামীজির শিষ্যা, অর্থাৎ স্বামীজি সিস্টার নিবেদিতা বায়োলজিক্যাল ফাদার নন, কিন্তু ধর্ম ফাদার, রিলিজিয়াস ফাদার। তাই এখানে কন্যা বলতে সিস্টার নিবেদিতাকে বোঝানো হচ্ছে। কি বললেন না, তিনি সঙ্গে করে তার মেয়েকে অর্থাৎ সিস্টার নিবেদিতাকেও নিয়ে যাবেন। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলের মধ্যে there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. ফরচুন থেকে এসছে। এখানে সিস্টার নিবেদিতাকে ফরচুনেট মেম্বার বলা হচ্ছে। এই সৌভাগ্যবান সদস্যার যাত্রাকে আপত্তি করলেন না। কারণ কি না, আমাদের ছোট্ট দলের সকলেই প্রচণ্ড আনন্দিত হয়েছিল। সকলেই অমরনাথ যাত্রা করবে, সে আনন্দে তারা এতই খুশি হয়েছে, কেউই এই সিস্টার নিবেদিতার যাওয়া ব্যাপারে কোনো রকম আপত্তি করলো না। অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি, বলছে এরূপে সম্মতিক্রমে এবং উক্ত ভ্রমণের দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকের সাহায্যে প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি চলতে থাকলো ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অদ্বিতীয় অনন্য অভিজ্ঞতার জন্য। নেক্সট প্যারাগ্রাফ দেখো। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, সেই সপ্তাহগুলিতে কাশ্মীরকে মনে হচ্ছিল তীর্থযাত্রীতে পরিপূর্ণ। কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে তীর্থযাত্রীদের জন্য অমরনাথ সারা বছর খোলা থাকে না। বছরে একটা নির্দিষ্ট কয়েক মাস, 2 মাস কি 3 মাস, এখন নির্দিষ্ট একটা মাস এই তীর্থযাত্রীদের জন্য এই অমরনাথ খোলা থাকে। তাই সেই সময় ভিড়টা বেশি হয়। সেই জন্য লেখিকা বলছেন কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস, সেই সপ্তাহগুলিতে কাশ্মীরকে মনে হচ্ছিল তীর্থযাত্রীতে পরিপূর্ণ। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ত্যাগ করেছিলাম।
এবং রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এসেছিলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, চূড়ান্ত প্রস্তুতির জন্য। হ্যাঁ, ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের, কিন্তু যে সময়ের কথা লেখিকা লিখছেন সে সময় তখন ভারত পাকিস্তান ভাগ হয়নি, তখন ইসলামাবাদ আমাদের ভারতের অংশ ছিল। ফাইনাল প্রস্তুতির জন্য তারা আচ্ছাবল থেকে আবার ফিরে এসেছিল কোথায়, ইসলামাবাদে। অ্যান্ড এভরিহোয়ার, এবং সর্বত্র উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, আমরা কী দেখছিলাম না, দলবদ্ধ তীর্থযাত্রীদের মিছিল। সৈনিকরা মার্চ করে যায়, সেই মার্চ মানে একসাথে যাচ্ছে দলবদ্ধভাবে। আর এখানে হোস্ট বলতে পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীদেরকে বোঝানো হচ্ছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক। পিকচারেস্ক ওয়ার্ডটা দাগতে থাকবে, এর মানে হচ্ছে ছবির মতো সুন্দর। বলছে এ সবই ছিল শান্ত, সুসজ্জিত এবং ছবির মতো, অর্থাৎ এত লোকজন রয়েছে কিন্তু তবুও কোনো হইহট্টগোল বা সমস্যা সৃষ্টি হয়নি। সবাই ছিল শান্ত, সুশৃঙ্খলাবদ্ধ এবং যেন ছবির মতো সুন্দর। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড। এখানে ক্যাম্পটাকে ভাগ করা হয়েছে ইনক্যাম্প, মানে তাঁবু খাটানো, শিবির ফেলা। 2-3 হাজার লোক কী করছিল তারা, একটি মাঠে তাঁবু ফেলতেন। 2-3 হাজার লোক একটি মাঠে তাঁবু ফেলতেন। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোর হওয়ার আগেই তা ত্যাগ করতেন, মানে সেই তাঁবু ছেড়ে তারা বেরিয়ে পড়তেন। সাধারণত যারা এই ট্রেকিংয়ে যায় বা এইরকম ভ্রমণ করতে যায়, রাত্রিবেলা যেহেতু অন্ধকার থাকার জন্য পথ চলতে অসুবিধা হয়, তাই তারা সন্ধ্যা হলেই এক জায়গায় তাঁবু খাটিয়ে থেকে যায়। আবার ঠিক একটু আলো ফুটলেই, ভোরের আলো ফুটলেই তারা আবার তাঁবু থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। তাই বলছে যে ভোর হওয়ার আগেই আবার ত্যাগ করত। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের কাজের কোনো রকম চিহ্ন ফেলে রাখতো না। তারা যে সেখানে ছিল তার কোনো চিহ্ন ফেলে রাখতো না। সেভ দ্য অ্যাশেস অফ দেয়ার কুকিং ফায়ার, তারা যে রান্না করতো সেই রান্নার আগুনের শুধু ছাইগুলো পড়ে থাকতো। তাহলে কী হলো, তারা যে তাঁবু ত্যাগ করলো, সে তারা যে রাত্রে রান্না করেছে সেই রান্নার আগুনের ছাই ছাড়া সেখানে আর কিছুই পড়ে থাকতো না। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের সাথে একটা বাজার নিয়ে চলতো। বাজার বলতে পুরো বাজার নয়, বাজার বলতে বাজারের জিনিসপত্র আর কি, যেগুলো প্রয়োজন পড়বে সেরকম তারা জিনিসপত্র নিয়ে চলতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা থামার জায়গায়, প্রত্যেকটা বিশ্রামের জায়গায় দ্য পিচিং অফ টেন্ট অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। প্রত্যেকটা বিশ্রামের জায়গাতেই এই তাঁবু খাটানো, দোকান খুলে বসা, এই সব কিছু চলতো একদম ইনক্রেডিবল র্যাপিডিটি, অর্থাৎ অবিশ্বাস্য দ্রুততার সাথে, খুব কুইক একদম হতো। অর্গানাইজেশনস অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, তাদের এই অর্গানাইজেশন অর্থাৎ সংঘবদ্ধ কাজের জন্য মনে হতো একদম সহজাত, বা এটা করতে তো অভ্যস্ত, একদম তাদের একদম মধ্যেই রয়েছে এই কাজের সিস্টেমটা। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডিল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, যে ক্যাম্পের শিবির বা তাঁবুর একদিক থেকে মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা চলে যেত। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই, এবং এখানে মানুষজন কিনতে পারত কি না, ড্রাই ফ্রুটস, শুকনো ফল, যেমন ওই কাজু, কিশমিশ, পেস্তা, আখরোট ইত্যাদি, ডাল, দুধ অ্যান্ড রাইস। তাহলে এখানে মানুষজন শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কেনাকাটা করতে পারত। দ্য টেন্ট অফ তহসিলদার, তহসিলদারের তাঁবুটি, তহসিলদার দাগ দিয়ে রাখো, তহসিলদারকে না, তহসিলদার হচ্ছেন অ্যান অফিসার হু কালেক্ট রেভিনিউ, যিনি রেভিনিউ তো রাজস্ব আদায় করেন। বলছে দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, যার একদিকে ছিল স্বামীজির তাঁবু, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার নিজেরটা ছিল অন্য পাশে।
অর্থাৎ মাঝখানে তহসিলদারের তাঁবু, আর একদিকে স্বামীজির তাঁবু, অন্যদিকে সিস্টার নিবেদিতার তাঁবু, যে ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। সেটাকে সাধারণত কোনো সুবিধাজনক জায়গায় খাটানো হতো যাতে করে সন্ধ্যার সময় আগুন জ্বালানোর সুবিধা হয়। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এবং এইভাবে তার প্রতিবেশীরা একটা সামাজিক কেন্দ্র গড়ে তুলেছিল, যেমন পাড়া বা আমরা গ্রাম বলি, একটা সেরকম গড়ে উঠত। চলো এবার পরের প্যারাগ্রাফে আসি। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্ক অফ অল দ্য অর্ডার্স, সেখানে সমস্ত অর্ডার্স, এখানে অর্ডার্স বলতে সম্প্রদায় আর কি, সেখানে সমস্ত সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী ছিলেন। উইথ দ্য গেরুয়া টেন্ট, ডাক দেবে গেরুয়াটা, সঙ্গে ছিল তাদের গেরুয়া তাঁবু, ডাক দেবে তাঁবুর রঙটা। সাম নো লার্জার দ্যান গুড সাইজড আমব্রেলা, কিছু কিছু তাঁবুর আকৃতি ছিল না একটা প্রমাণ মাপের ছাতার থেকে বেশি বড় নয়। নো লার্জার মানে বেশি বড় নয়, কার থেকে না ভালো মাপের একটা ছাতার থেকে, প্রমাণ মাপের একটা বড় মাপের ছাতার থেকে, কিন্তু সেগুলো বেশি বড় ছিল না তাঁবুগুলো। অ্যান্ড অ্যামংস দিজ, এবং এইসবের মধ্যে দ্য স্বামীর ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, স্বামীর প্রভাবটি যেন চৌম্বকের মতো কাজ করত, অর্থাৎ স্বামী যেন সকলকে আকৃষ্ট করত, অর্থাৎ সকলের উপর স্বামীজির গভীর প্রভাব পড়েছিল। দ্য মোর লার্নড অফ দেম, তাদের মধ্যে যারা বেশি শিক্ষিত, বেশি জ্ঞানী, এই যে অনেক সাধু ছিল তাদের মধ্যে থেকে যারা বেশি জ্ঞানী, সোয়ামড, সোয়াম মানে কি, এমনিতে সোয়ামটা হচ্ছে কালেকটিভ নাউন, সোয়াম অফ বীজ বলেছি আমরা, মানে এক ঝাঁক মৌমাছি, এখানে ঝাঁক, এখানে হচ্ছে ঝাঁক বেঁধে যাওয়া। তো তাদের মধ্যে বেশি জ্ঞানীরা সোয়াম অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, আর প্রত্যেক বিশ্রামের স্থানে স্বামীজির চারিদিকে জড়ো হতো। ফিলিং হিজ টেন্ট, তাঁর তাঁবু ভরিয়ে তুলত। অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং তারা কথোপকথনে ডুবে থাকত। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, দিনের বেলা সর্বসময়, তারা দিনের বেলা সবসময় স্বামীজির সঙ্গে কথোপকথনে মগ্ন হয়ে থাকত। দ্য টক অফ দেয়ার সাইড, তাদের দিকে যে কথাবার্তা, মানে তাদের সঙ্গে স্বামীজির যে কথাবার্তা হতো, হি টোল্ড আস আফটারওয়ার্ড, তিনি আমাকে পরে বলেছিলেন, অর্থাৎ স্বামীজি সিস্টার নিবেদিতাকে পরে সে কথাটা বলেছিলেন আর কি। হ্যাড বিন অল অফ শিবা, সবই ছিল শিবকে নিয়ে, শিব সম্বন্ধীয়, মহাদেবকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা মাঝে মধ্যে স্বামীজির সঙ্গে গভীর বাগবিতণ্ডা বা বাতানুবাদে জড়িয়ে পড়তেন। when he had insisted occasionally on drawing their attention to the world about them, যখন স্বামীজি তাদের মনোযোগ বলপূর্বক বাহ্যিক জগতের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন, যখন স্বামীজি তত বলপূর্বক বা জোর করে হয়তো তাদের যে মনোযোগ সেটাকে বাহ্যিক জগতের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন, তখনই তাদের মধ্যে একটা গুরুতর বাকবিতণ্ডা সৃষ্টি হতো। এভরি ফরেনার্স, প্রত্যেক বিদেশি, দে আর্জ, তারা যুক্তি দিয়ে বলতো, ওয়াই মেন, মানুষ। ওই বাকি সন্ন্যাসীরা কী মনে করতেন না বিদেশিরাও তো মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে স্বদেশ এবং বিদেশের মধ্যে এত পার্থক্য কিসের? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, তাদের মধ্যে বেশিরভাগই বুঝতে পারতো না দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি, স্বামীজির যে উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি ফর মোহামেডানিজম, অর্থাৎ মুসলিম ধর্মের প্রতি। তা কী হলো, তাদের মধ্যে অনেকেই মুসলিম ধর্মের প্রতি স্বামীজির যে উষ্ণ ভালোবাসা এবং সহানুভূতি এর অর্থ বুঝতে পারেননি। The same other worldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity. বলছে এই যে অনুরূপ
পরলোক চেতনা যেটা স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করে তুলেছে, অলসো প্রিভেন্টেড, এটা বাধা দিচ্ছিল, এই চেতনাটা বাধা দিচ্ছিল দিজ সিম্পল সোলস, এই সাধারণ আত্মাগুলোকে। এই সাধারণ আত্মা বলতে এই সরল মনের ব্যক্তিদেরকে, অর্থাৎ ওখানে উপস্থিত সন্ন্যাসীদেরকে, ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, এই একতা, এই বিষয়টিকে অভিন্ন অখণ্ড এই সত্যটিকে গ্রহণ করতে। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান আর বাট রাইভাল এলিমেন্টস, যেখানে হিন্দু এবং মুসলিম ছিল শুধুমাত্র একটা প্রতিদ্বন্দ্বী উপাদান, অর্থাৎ দুটো প্রতিদ্বন্দ্বী রূপ। যেখানে হিন্দু মুসলমান দুটো প্রতিদ্বন্দ্বী একটা রূপ, একে অপরের বিরোধী, সেখানে সমগ্রকে এক করে দেখা, সকলকে ইউনিটি, সকলের মধ্যে একটা ইউনিটি খোঁজার চেষ্টা করা, সেইটা স্বামীজির মত অনুযায়ী ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পারছিল না, ওই সরল মনের ব্যক্তিরা অর্থাৎ ওখানে উপস্থিত সন্ন্যাসীরা বুঝতে চাইছিলেন না। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর গুড, তারা যুক্তি দিয়েছিল যে পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তে ভিজে রয়েছে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা বিশ্বাসের জন্য মারা গেছে। বিশ্বাস বলতে এখানে ধর্মীয় বিশ্বাস, অর্থাৎ পাঞ্জাবের মাটি সেই সব মানুষদের রক্তে ভিজে রয়েছে যারা ধর্মীয় বিশ্বাসের জন্য, যারা ধর্ম রক্ষার জন্য মারা গেছে। অর্থাৎ এখানে পাঞ্জাব দাগ দিয়ে রাখবে, ইম্পর্টেন্ট। অর্থাৎ পাঞ্জাবে একবার বিদ্রোহ হয়েছিল, সেখানে অনেক হিন্দু ধর্মের মানুষ মারা গিয়েছিল, সেই জন্য বলছে যে পাঞ্জাবের মাটি তো তাদের রক্তে ভিজে রয়েছে, তাদের রক্ত রাঙা। হেয়ার অ্যাটলিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্স, কমপক্ষে এখানে অন্তত একটু ওই প্রচলিত গোনামি করতে দিন। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ, তিনি যেমন ছিলেন সেরকমই করলেন। ইনফ্যাক্ট অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, যিনি আসলে ভাবি যুগের, অর্থাৎ এ যুগের সঙ্গে বেমানান। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মুমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথ্রেন, ব্রেথ্রেন হলো ব্রাদারের প্লাল ফর্ম। এর উত্তরে স্বামীজি কী করলেন, তিনি আসলে যেমন ছিলেন সেই ভাবি যুগের, সেই সময়ের অনুরূপ কতগুলি বাহ্যিক আচরণ থেকে বিরত থাকলেন। সেরকম এরকম যখন বললেন তখন স্বামীজি কোনো রকম বাঘ বেতনটা পাচ্ছেন, স্বামীজি কিছু করলেন না, বাহ্যিক কোনো রকম আচরণ করলেন না, যার ফলে ভাতৃস্থানীয় সাধুমণ্ডলীর প্রতি তার ভালোবাসা পরিচয় পাওয়া গেল। অ্যান্ড ড্রভ হিজ প্রিন্সিপালস মানে নীতি, অ্যান্ড ড্রভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স মানে হলো প্রবল দৃঢ়তা। এবং কি করলেন, এবং তার মূল নীতিগুলি অধিকতর শক্তি এবং দৃঢ়তার সাথে গভীরভাবে তাদের মনের মধ্যে গেঁথে দিলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, কিন্তু তিনি যখন এই উষ্ণ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, বলছে দ্য ফরেন মাইন্ড, বিদেশি মন, অর্থাৎ বিদেশিরা কিছু আনন্দ অনুভব না করে পাচ্ছিলেন না। নোটিং দ্য প্যারাডক্স দ্যাট, প্যারাডক্স মানে হচ্ছে আপাত বিরোধী, নোটিং দ্য প্যারাডক্স দ্যাট, বলছে এই আপাত বিরোধী এটাকে নোটিং করে, লক্ষ্য করে, দ্যাট যে দ্য তহসিলদার হিমসেলফ, তহসিলদার নিজেও, অ্যান্ড মেনি অফিসার্স এবং অনেক কর্মচারী বা আধিকারিকরাও, অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ এবং তীর্থযাত্রার সঙ্গে যুক্ত অনেক ভিত্তরাও, হ্যাড বিন মুসলমান, তারা ছিল মুসলিম, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং অফ দেয়ার এন্টারিং দ্য কেভ, এবং কেউই তাদেরকে গুহার মধ্যে ঢুকতে বাধা দেওয়ার কথা স্বপ্ন ভাবেনি। উইথ দ্য হিন্দু ওয়ার্শিপার্স, এই হিন্দু তীর্থযাত্রীদের সাথে, অন দ্য আলটিমেট অ্যারাইভেল অ্যাট দ্য শ্রাইন, সর্বোচ্চ চূড়ায় অর্থাৎ মন্দিরে পৌঁছানোর পরও। তা কী মানে হলো, যখন তিনি এই উষ্ণ আলোচনা চালিয়ে যাচ্ছিলেন, বিদেশিরা আনন্দ অনুভব না করে পাচ্ছিলেন না। আপাত বিরোধী হলেও একথা সত্য ছিল যে এই তীর্থযাত্রার সঙ্গে যুক্ত বহু কর্মচারী ও ভৃত্য এবং তহসিলদার নিজেও মুসলিম হলেও একথা স্বপ্নেও কারো মনে হয়নি যে
চূড়ান্ত তীর্থযাত্রার শেষে হিন্দু পুরোহিত বা সাধকদের সঙ্গে গুহায় প্রবেশ করার সময় তাদের প্রবেশ করতে বাধা দেবেন। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ড, পরবর্তীকালে তহসিলদার এসেছিলেন ইন্ডিড সত্যি সত্যি, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুকে নিয়ে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামীজি অ্যাজ ডিসাইপেলস, স্বামীজির কাছে আনুষ্ঠানিকভাবে শিষ্যত্ব গ্রহণ করতে। অ্যান্ড ইন দিস, এবং এইভাবে, নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকংগ্রাস অর সারপ্রাইজিং, এবং এই ঘটনার সঙ্গে কারো কোনো রকম অসঙ্গত বা বিস্ময়কর মনে হচ্ছিল না। তারপরে প্যারাগ্রাফে আসি। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে, উই কট আপ সামহায়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা এক জায়গায় তীর্থযাত্রীদের সঙ্গে মিলিত হলাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সাথে তাঁবু খাটালাম। ফর দ্যাট নাইট, সেই রাত্রে, অ্যাট পাওয়ান, পাওয়ানেতে, পাওয়ান ওয়াটার দাগ দেবে, এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিংস, যেটা পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত ছিল। তার পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে পাওয়ান। সে পাওয়ানেতে সেই রাত্রেতে অন্যান্য তীর্থযাত্রীদের সাথে আমরা তাঁবু খাটিয়েছিলাম ইসলামাবাদ ত্যাগ করার পর। I can remember yet the brilliance of light reflected in the clear black water of the tank that evening. এখনও মনে আছে, কি মনে আছে? দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইট, ওই যে আলোর বিচ্ছুরণ, রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল। তা সেই রাত্রিতে যেখানে বিশ্রাম নিয়েছিল, যেখানে তাঁবু খাটিয়েছিল, সেখানে জলাশয়ের পরিষ্কার কালো জলেতে এই যে আলোর বিচ্ছুরণ দেখা দিয়েছিল, আলোর যে অপরূপ বিচ্ছুরণ, সেটা লেখিকার এখনও মনে আছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রুপস ফ্রম শ্রাইন টু শ্রাইন, এবং দলে দলে তীর্থযাত্রীদের এক মন্দির থেকে অন্য মন্দিরে গমন। অর্থাৎ কি মনে আছে? জলাশয়ের স্বচ্ছ কালো জলেতে আলোর বিচ্ছুরণ, এই দৃশ্য মনে আছে। তার সাথে সাথে তীর্থযাত্রীরা যে ছোট ছোট দল করে করে এক মন্দির থেকে আরেক মন্দির যাচ্ছিলেন, সেই ঘটনা লেখিকা খুব স্পষ্ট মনে আছে। আজকে অমরনাথ এই পাঠ্যাংশের এই পর্যন্ত আমরা পড়ছি। পরবর্তী অংশটা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।